প্রতিদিন স্কুল থেকে ফোন আসতো, আমি যেতাম স্কুলে, মাঝপথে স্কুল থেকে নিয়ে আসতাম ছেলেকে, দারোয়ান অব্দি জানতো বিনায়ক কি মাম্মি আই হ্যাঁ। আর এইটা দিয়ে আমি একবার লিখেছিলাম, আমার রূপু প্রথম হিন্দি শব্দ শিখেছিল বদনসিফ বিনায়ক কি মাম্মি। দারোয়ান বলতো ইয়ে বদনসিফ বিনায়ক কি মাম্মি আই হ্যাঁ। যথারীতি আরম্ভ করে দিলেন ক্লাস টিচার, বিনায়ক এই করেছে তাই করেছে। তো একটি বাচ্চা বলছে বিনায়ক আমাকে এইখানে মেরেছে, এখানে মেরেছে, মানে নাকে মেরেছে, চোখে মেরেছে, মেরেছে। বিনায়ক হঠাৎ দেখি একটু রেগে গিয়ে আমাকেও মেরেছে, আমাকেও মেরেছে। কোথায় মেরেছে? টিচার বলছে কানে মেরেছে মা, কানে মেরেছে। মানে চোখটা দেখিয়ে বলছে মা কানে। দেখেছেন মিথ্যে কথাও বলে, পরিষ্কার চোখে নর্মাল চোখ, পরিষ্কার চোখ, কিচ্ছু হয়নি। টানতে টানতে বাড়ি নিয়ে এলো, বাড়িতে এসে তো কথাও বললাম না, খেতেই দেবো না তোকে, মানে মায়েদের তো রাগ হয়। যাই হোক, তো চুপ ছেলে, দেখি খেতে চাইছেও না, খাচ্ছিস না খাচ্ছিস বয়ে গেল। প্রথমে আমি বলতে চাই যে হোয়াট ইজ অটিজম, এইটা ফার্স্ট আমাদের জানতে হবে। মূলত তিনটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে কমিউনিকেশন প্রবলেম, কথা গুছিয়ে বলাই, যে আমরা কথাবার্তা অনেকক্ষণ চালাই, এটা এদের অসুবিধে হয়। দুই হচ্ছে সোশ্যালাইজেশন প্রবলেম, অনেকে কথা বললেও কিন্তু সোশ্যালাইজেশনে কিন্তু তাদের কম থাকে। এবং তিন হচ্ছে রেপিটেটিভ বিহেভিয়ার, এরা যে কাজটাই করে সেটা বারবার করতে থাকে। এই তিনটে বৈশিষ্ট্যর কারুর একটা থাকতে পারে, কারুর দুটো থাকতে পারে, কারুর তিনটে থাকতে পারে। এই কোনো একটা থাকলেই বলা হয় যে তিনি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আছেন। এখানে আমি একটা কথা, দুটো তিনটে কথা খুব পরিষ্কার বলতে চাই। এক নম্বর হচ্ছে অটিজম কোনো রোগ নয়, ডিজিজ নয়, এটা একটা অবস্থা বা একটা ডিসঅর্ডার, যে কারণে এটা কখনোই কোনো ট্রিটমেন্ট, পৃথিবীর কোনো ট্রিটমেন্ট, কোনো ওষুধে সারবে না। রুকু, কেমন আছো? ভালো আছি দাদা। কি চলছে এখন জীবনে বলো? আমার জীবনে চলে, মানে আমি চাকরি করতাম অফিসে, মানে ভিআরসিতে, এখন ছুটি আছে। ওটা আমি ছিলাম কম্পিউটার ট্রেনিংয়ে, এখন তো সেই কম্পিউটার ট্রেনিং নেই, কারণ আমি মডেল হয়েছি। তাই মা বলেছে যে একটু অভিনয় কর, আমার অভিনয় করার ইচ্ছে আছে, আমি অভিনয় করব। আমি দেখলাম তুমি ছবিও এঁকেছো, লিখেওছো, কোনটা বেশি ভালো লাগে তোমার? আমার লেখাটাও ভালো লাগে আর ছবি আঁকাটাও ভালো লাগে, মানে দুটোই ভালো লাগে। কোন লেখা পড়ো তুমি নিজে? আমি সুকুমার রায়ের লেখা পড়ি, খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আর সত্যজিৎ রায়, ওনার ছেলের লেখা? সত্যজিৎ রায়ের ছেলের লেখাও তো পড়েছি, আমি অতটা পড়িনি। আচ্ছা, আর কিরকম টাইপের লেখা পড়তে ভালো লাগে? ইংরেজি বলতে ওই ডেডফুল গার্গেল। কার লেখা বলে দাও? রাস্কিন বল। রাতের দিকে মনে হলো যে যাই হোক একটু মাতৃধর্ম পালন করি, যাই ছেলেটা খাইনি, খেতে গিয়ে দেখি ঘুমিয়ে পড়ছে। তো মাথায় হাত বোলাতে বোলাতে কানের পিছনে হাত দিয়ে দেখি এরকম বলের মতো ফুলে গেছে। মানে ও তখন বলতে চেয়েছে যে আমার কানে লেগেছে, কিন্তু কানটা দেখাতে পারিনি। তো সেদিন আমি বুঝলাম যে ছেলে অঙ্গ প্রত্যঙ্গ বোঝে না, ব্যথা বোধটা বোঝে না, লড়াইটা এইখানে। গুজবাম আমার আজও এত বড় ছেলে, এটা ভাবলে আমার আজও মধ্যরাতে আমি কেঁদে উঠি। আমাদের যুদ্ধটা ওইখান থেকে শুরু হলো। ওই দিন কিন্তু আমি চোখটা মুছেছি, এবং এটা বলতে গিয়ে আমার আজও কষ্ট হয়, আমি এটা করতে পারি না। এইখান থেকে একজন
স্পেকট্রামে থাকা মায়েদের যুদ্ধ শুরু। এক মিনিটের একটা ছোট্ট বিরতি। আজকে আমাদের পুরো ভিডিওটা স্পন্সর করেছে রিফ্লেক্ট ইওর ভাইব। ওরা এন্ড টু এন্ড ইন্টেরিয়ার সলিউশনস প্রোভাইড করে থাকে, ফ্লোরিং থেকে শুরু করে সিলিং থেকে শুরু করে পেইন্টিং, ইলেকট্রিক্যাল ওয়ার্কস, হোম অ্যাপ্লায়েন্সেস, বাথ ফিটিংস, দে কভার এভরিথিং। দেয়ার স্পেশালিটি ইজ মডিউলার কিচেন্স। আমি নিজের ফ্ল্যাটে ওদেরকে দিয়ে কাজ করিয়েছি, সো আই নো দেয়ার quality of the work. Even I have visited their executed projects. Their customer feedback and client feedback is also very much valuable to them, and তারা সেরকমই বিহেভিয়ার মেনটেন করে, যেটা একটা কি পয়েন্ট যেটা আমি রিফ্লেক্ট ইওর ভাইবের মধ্যে নোটিস করেছি, যেটা আমি অন্য ইন্টেরিয়ার সলিউশনসগুলোর মধ্যে পাইনি। সেটা হচ্ছে কি ওরা 4টে ডিফারেন্ট কোয়ালিটির 4টে ডিফারেন্ট প্রাইসের এস্টিমেট প্রোভাইড করে থাকে, এবং আপনি আপনার প্রাইস ব্যান্ড অনুযায়ী এবং নেসেসিটি অনুযায়ী যে কোনো একটা চুজ করে ওদের সঙ্গে কাজ করতে পারেন। ওদের নিজস্ব ইন্টেরিয়ার ডিজাইনার্স রয়েছে, ইনহাউস স্কিল্ড লেবার্স রয়েছে যাদেরকে দিয়ে ওরা কাজগুলো এক্সিকিউট করে। সো ডু চেক আউট দেয়ার ব্রোশার, আই উইল লিঙ্ক ইট ইন আওয়ার বায়ো। থ্যাংক ইউ সো মাচ। লেটস গেট ব্যাক টু আওয়ার ভিডিও। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল্টার্ড নয়েজ। আমি শরদিন্দু। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো আমি মনে করি যেটা প্রত্যেকের সচেতন হওয়া দরকার। আমরা এর আগেও একটা এপিসোড করেছি পুষ্পেন্দুদার সাথে থ্যালাসেমিয়া নিয়ে, আজকে কথা বলবো অটিজম নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওটিতে রয়েছেন রুকুর পরিবারের প্রত্যেকে এবং রুকু নিজে। রুকু একজন অটিস্টিক চাইল্ড, কিন্তু যখন আমরা ওর ছবি আঁকা দেখি, যখন আমরা ওর লেখাগুলো পড়ি, উই ফিল ভেরি প্রাউড। অ্যান্ড অটিজমকে এতটা ন্যাচারাল এবং খুবই স্বাভাবিক করে তুলেছেন এই পরিবার। তো তাদেরকেও আমরা কুর্নিশ জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে, এবং তাদের লড়াই সম্পর্কে আমরা জেনে নেব, অটিজম সম্পর্কে আমরা জেনে নেব, যাতে এই বিষয়টা সম্পর্কে একটা অ্যাওয়ারনেস আমরা তৈরি করতে পারি। তো ওয়েলকাম অল অফ ইউ ম্যাম, স্যার। রুকু, তোমাকেও ওয়েলকাম। আপনারা যদি সবাই প্রথমেই বলেন আপনারা কেমন আছেন এবং এখন জীবনে কি চলছে। প্রথমে প্রত্যেককে তোমাদের এবং যারা এর মাধ্যমে আমাদের দেখছেন প্রত্যেককে আমাদের পরিবারের পক্ষ থেকে নতজানু প্রণাম। তিনজনের পক্ষ থেকে প্রত্যেককে নতজানু প্রণাম। ভালো আছি, আমরা তিনজনে ভালো আছি, এবং আমার আত্মজ, আমার বিনায়ক রুকুর পাপা রনেন বিনায়ক রুকু, এবং আমি সুমন গাঙ্গুলি ভট্টাচার্য। ওকে ম্যাম, বিনায়ক রুকু যেহেতু বললেন, আগে বলুন ওর নামটা বিনায়ক রুকু কেন? বিনায়ক রুকু এটার নামটা কারণ ওর নাম হচ্ছে বিনায়ক, আর রুকুটা ওর নিকনেম, ডাক নাম। তো আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম যে ওর নামের কোনো পদবি দেব না, মানে দুটো নামের পদবিটা দেওয়া হবে না, এটা আমরা ঠিক করেছিলাম। এটার জন্যই বিনায়ক এবং রুকু দুটো নাম জুড়ে আমরা একটা নাম তৈরি করেছি, যে নামের কোনো পদবি থাকবে না। পদবি থাকলে অনেক কিছু চলে আসে, তো বিনা পদবিতে শুধু নাম দিয়েই পরিচিত পাক আমার ছেলে, আমাদের ছেলে আর কি, সেটার জন্যই বিনায়ক রুকু। একদম ম্যাম। সো আপনারা যখন জানতে পারলেন যে রুকু অটিস্টিক, হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট রিয়াকশন এবং সেটা কিভাবে ডিল করলেন? দেখো, আজ থেকে মানে রুকুর এখন 23 বছর বয়স। যখন আমরা জানতে পেরেছিলাম অটিজম কথাটা, তখন এই মুঠো ফোন বলো, মানে স্মার্টফোন, ইন্টারনেট তখন তো এতটা মানে জানতাম না, মানে এতটা মানে সেভাবে আসেইনি, ইন্টারনেট এতটা মানে ছিলই না। এবং আমি মা হিসেবে বলবো, আমি খুব সাধারণ মা, আমি অটিজমটা জানতাম না, মানে অটিজম কি আমিও জানতাম না, আমার স্বামী অল্প, মানে বিনায়ক রুকুর বাবা খুব সাধারণ একটা অল্প একটা ধারণা ছিল তার, আমি সত্যি বলতে কি কিছুই জানতাম না। যখন রুকুর একটা 2.5 বছর বয়স, আমরা কিছু বুঝতে পারছিলাম, বিনায়ক রুকুর বাবা তাও বুঝতে পেরেছিলেন, আমি অতটা বুঝতে পারিনি। কিছু অন্য বাচ্চাদের থেকে কিছু ব্যবহার আলাদা দেখে আমরা বুঝতে পারছিলাম যে এটা ঠিকঠাক হচ্ছে না।
তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম এবং উনি বললেন যে আপনাদের সন্তান অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আছেন। এখন আমি অবাক যে এটা কি, মানে খায় না মাথায় মাখে, এটা মনে হয়েছিল আমার। তো আমি যথারীতি ভেবেছিলাম কবে সারবে, কারণ এটা যে একটা স্পেকট্রাম ডিসঅর্ডার, এটা যে কোনো রোগ নয়। আমরা প্রথমেই ভাবি যে একটা রোগ হয়েছে, সেটা ওষুধ খাওয়া হবে এবং সেরে যাবে। কিন্তু যখন ডাক্তারবাবু বললেন এটা একটা অবস্থা যেটা সারা জীবন মানে থাকবে, এটা সারবে না, প্রাথমিকভাবে আমি মা হিসেবে প্রচণ্ড হাপুস নয়নে কেঁদেছি এবং আমি একদম খাদের ধারে চলে গেছি। নির্দ্বিধায় বলেছি, ভাই এটা একটা মায়ের জায়গা থেকে আমি একদম খাদের ধারে। আমার প্রচণ্ড একটা সাংঘাতিক অবস্থা হয়েছিল, আমি প্রচণ্ড কেঁদেছিলাম, মানতে পারিনি। বিনায়ক রুকুর বাবার এখানে একটা অবশ্যই ভূমিকা আছে। উনি জায়গাটা খুব শক্ত হাতে ধরেছিলেন। যদি উনি না ধরতেন আমাদের দুজনকে, ওই জায়গা থেকে আমরা এইখানে আসতে পারতাম না। লম্বা লড়াই, সে আমরা অবশ্যই, আমি সব জায়গাতেও বলি, আবার তোমাদের এখানেও বলছি, এই লড়াইটা আমাদের তিনজনের লড়াই। আমরা একটা ত্রিভুজ এবং একটা ইউনিট, এই ইউনিট করে আমরা লড়েছি সবসময়। এই ইউনিটটা যে আমাদের ত্রিভুজের প্রধান, যিনি মানে প্ল্যান করেন বা সব কিছু করেন, সেটাই বিনায়ক রুকুর বাবা, এবং আমি প্ল্যানের এক্সিকিউট করি সবসময়। এবং আমরা এইভাবেই করেছি। কিন্তু ওই তাৎক্ষণিক ওই সময়টা যে প্রশ্নটা তুমি করলে, একজন মা হিসেবে সত্যি আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম, একদম ভেঙে পড়েছিলাম। তারপরে আস্তে ধীরে সামলে সেই গল্পটাও একটু শুনবো ম্যাম। কি করে ওভারকাম করলেন এবং কিভাবে ওভারকাম করলেন, একটু যদি পাথটা বলে দেন তাহলে হয়তো ভিউয়ার্সদের একটু সুবিধা হতে পারে, যদি তারা কখনো এই সিচুয়েশানে ভবিষ্যতে পড়েন, তাহলে যাতে তারাও এত সুন্দরভাবে যেভাবে আপনারা ডিল করে এসছেন সেভাবে ডিল করতে পারে। আমার ওভারকাম করতে না বেশ কিছুদিন সময় লেগেছিল। বিনায়ক রুকুর বাবা কিভাবে ওভারকাম করেছেন আমার মনে হয় উনি বলতে পারবেন। তো উনি আমাকে কিভাবে ওভারকাম করিয়েছেন, আমি সেটা উনি আমাকে যেটা বলেছিলেন আমি আপনাকে বলতে পারি। তো আমি একদিন খুব কাঁদছিলাম, ছেলের তখন ধরুন 2.5 তো এরকম ব্যাপারটা ধরা পড়েছে। তো আমি কাঁদছি, তো আমাকে উনি বলেছিলেন যে দেখো আমাদের সন্তান টিভি ফ্রিজ তো নয় যে বদলে ফেলবো, অনিটা পছন্দ হচ্ছে না ফিলিপস নেব, এটা তো নয়, আমাদের সন্তান। তো আমাদের সন্তান যখন আমাদের বড় করতে হবে, তোমার যদি খুব অপছন্দ হয় তুমি ব্যাগটা গুছিয়ে বাপের বাড়ি চলে যাও, তুমি তোমার বাপের মার কাছে গিয়ে থাকো। তো এহেনও যদি কারোর হাজব্যান্ড হয়, সেখানে তো খুব বেশি কান্নাকাটি করে লাভ হবে না, শক্ত মানে পড়েছি যবনের হাতে, খানা খেতে হবে সাথে, সেই জায়গা থেকে আমাকে শক্ত হতে হয়েছিল। সবার ক্ষেত্রে গল্পগুলো তো এক হয় না। তো আমি এই জায়গা থেকে কিছুটা বাধ্য হয়েছিলাম শক্ত হতে। আমি প্রচণ্ড কষ্ট পেতাম। একদিক থেকে বলতে পারো এই যে এটা ওভারডোজ অফ আর কি বকাঝকা, মানে খুব আস্তে ধীরে বকাঝকা, স্নেহ একদিকে আছে, তার সাথেও বিনায়ক রুকুর বাবার একটা বকাঝকা, এটা একটা কাজ দিয়েছিল। প্রাথমিকভাবে কষ্ট হতো, রাগ হতো, কিন্তু বিনায়ক রুকু তখন ছোট, তার তখন অন্যরকম এক ধরনের, এত শান্ত দেখছো তা ছিল না। কষ্ট হতো, রাগ হতো, আমার খুব দুঃখ হতো, আমারও মানসিকভাবে যথেষ্ট আমি তখন নিজে কষ্ট পেতাম। এবং হ্যাঁ, আমাকে তখন ডাক্তারের সাহায্য নিতে হয়েছিল। আমিও রীতিমতো তখন ওষুধ খেতাম, কারণ আমি নিজেকে সামলাতে পারতাম না। কিন্তু বিনায়ক রুকুকে যখন আমি স্কুলে দিলাম, স্কুলে রুকু কষ্ট পেত, সেটা আমি পরে আসছি, আবার তুমি যখন প্রশ্ন করবে তখন আসছি। সেই স্কুলে গিয়ে রুকুও যখন কষ্ট পেল, একদিন এরকম একটা ঘটনা হয়েছে, রুকুকে আমি দেখেছি চূড়ান্ত কষ্ট পেতে, সেই দিন আমি ঘুরে দাঁড়িয়েছি। সেই যে আমি ঘুরে দাঁড়িয়েছি, চোখ মুছেছি, সেটা আমি, যদি তুমি প্রশ্ন করো, প্রসঙ্গে আবার সেই দিনের কথাটা আসবে। 2006-এর একটি দিন, 6 জুলাই, আমার একদম সন তারিখও মনে আছে, ঘটনাও মনে আছে। সেই দিন থেকে আমি ঘুরে দাঁড়িয়েছি বলতে পারো, এবং সেই যে চোখের জল মুছেছি, সেই দিন থেকে আমি ঘুরে দাঁড়িয়ে আস্তে আস্তে আমি ছেলের সাথে বড় হয়েছি। বৃদ্ধ হচ্ছে আমি ছেলের সাথে, আস্তে আস্তে আমার বয়স বাড়ছে, মানে ছোট থেকে আমি আবার বড় হচ্ছি ছেলের সাথে, এবং ছেলের সাথে যুদ্ধ আস্তে আস্তে এগিয়ে চলছি আমরা। সেই দিনটার কথা একবার শুনবো।
আসলে রুকুকে আমরা যেমন আর 5টা বাচ্চা সাধারণ স্কুলে ভর্তি হয়, তো স্কুলিং নিয়ে তো রুকুর একটা সমস্যা ছিল। মানে এই স্পেকট্রামের বাচ্চার যেটা প্রধান সমস্যা হয় অনেকের ক্ষেত্রে, যেটা হয় সেটা হচ্ছে মানে স্কুল নিয়ে একটা খুব টানা হেঁচড়া থাকে। তো রুকুর ক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। তখন আমরা অত কিছু মানে বুঝতে না পারতাম না, এত ধারণাও কম ছিল। তো একটা সাধারণ স্কুলে ভর্তি করে, সেই স্কুলে পড়াতে গিয়ে মানে আমাদের সাংঘাতিক একটা অবস্থা হয়েছিল। না স্কুলে সেই রকম ইনফ্রাস্ট্রাকচার ছিল, না মানে মানে টিচাররা রুকুকে বুঝতো না, রুকু তাদের বুঝতো। যা হয় মায়েদের দেখবে সবসময় কাঠ গড়ায় দাঁড় করায় আর কি স্কুলে। তো আমি না এরকম দেখতাম, যা কিছু হতো বিনায়ক রুকুর মাকে খবর দাও, বিনায়ক রুকু এই করেছে, বিনায়ক রুকু তাই করেছে। এবার সাধারণ বাচ্চাদের তুমি দেখবে, যে কোনো, আমি দোষ দিচ্ছি না কেন, সাধারণ বাচ্চারা দেখবে আমরা ছোট থেকে যা করছি কিছু দেখে শিখি, কিছু অবস্থার চাপে শিখি। বাচ্চারা না সবসময় আমরা নিজেরাও কি তাই ছিলাম না, মানে দুষ্টুমি করতাম, একটুখানি মিথ্যে কথাও বলতাম, একটু ম্যানেজ করতাম, মারামারিও করতাম, সব কিছু করতাম, কিন্তু বেশ একটা কম্পোজ প্রত্যেকটা বাচ্চার। যে কোনো একটা মানে ছোট বাচ্চারাও খুব সব কিছু, আমরা মারামারি করলাম, আমাকে এক ঘা দিল, আমিও 2 ঘা দিলাম, দিয়ে আমরা বেশ মানে সব কিছু পারি। তো রুকু কোনোটাই পারতো না। তা রুকু কিন্তু এরকম অন্য বাচ্চারা হয়তো রুকুকে খুব মারছে, রুকু তাকেও মারছে, কিন্তু মানে রুকুকেও যে কেউ মারছে সেটা রুকু বলতে পারতো না, কিন্তু রুকু যদি কাউকে একটু মারতো সে কিন্তু বলতো, হ্যাঁ, কিন্তু সেটা আর কি খুব হাইলাইটেড হতো, সেটা আমি বুঝতে পারতাম না। যথারীতি স্কুল থেকে নালিশ আসতো, আমাকে যেতে হতো। একদিন হয়েছে স্কুল থেকে নালিশ এসছে এবং আমি এটা জানতাম, আমি একদম রেডি হয়ে থাকতাম বাড়িতে, প্রতিদিন স্কুল থেকে ফোন আসতো, আমি যেতাম স্কুলে, মাঝপথে স্কুল থেকে নিয়ে আসতাম ছেলেকে, দারোয়ান অবধি জানতো বিনায়ক কি মাম্মি আই হ্যাঁ। আর এইটা দিয়ে আমি একবার লিখেছিলাম, আমার রুকু প্রথম হিন্দি শব্দ শিখেছিল বদনসিফ বিনায়ক কি মাম্মি, কারণ দারোয়ান বলতো ইয়ে বদনসিফ বিনায়ক কি মাম্মি আই হ্যাঁ, তো রুকু বদনসিফ বিনায়ক এই হিন্দিটা প্রথম শিখেছিল, দারোয়ান বলতো তো তাই। তো এরকম আর কি। তো আমি যেতাম, গিয়ে যথারীতি আরম্ভ করে দিলেন ক্লাস টিচার, বিনায়ক এই করেছে তাই করেছে। তো একটি বাচ্চা বলছে বিনায়ক আমাকে এইখানে মেরেছে, এখানে মেরেছে, মানে নাকে মেরেছে, চোখে মেরেছে, এই মেরেছে। তো আমি শুনছি ওকে 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 ওকে। বিনায়ক হঠাৎ দেখি একটু রেগে গিয়ে আমাকেও মেরেছে, আমাকেও মেরেছে, আমাকেও মেরেছে। কোথায় মেরেছে? টিচার বলছে কি যে কোথাও, আমাকেও মেরেছে, আমাকেও মেরেছে, আমাকেও মেরেছে, আমার কানে মেরেছে, আমার কানে মেরেছে, মানে চোখটা দেখিয়ে বলছে আমার কানে মেরেছে। দেখেছেন মিথ্যে কথাও বলে, পরিষ্কার চোখ, এমন নর্মাল চোখ, পরিষ্কার চোখ, কিচ্ছু হয়নি, মানে একদম ঠিকঠাক আছে, মানে চোখ একদম পরিষ্কার, অথচ না বলতে পারছে যে মানে চোখ একদম পরিষ্কার, অথচ বলছে কানে মেরেছে ইত্যাদি। তো এরকম ওকে নিয়ে কি করা যায়? তো আমি তো ছেলেকে নড়া ধরে আর কি, যা হয় মায়েরা একদম ঘেঁটি ধরে টানতে টানতে বাড়ি নিয়ে এলাম। বাড়িতে এসে তো কথাও বললাম না, আমি খেতেই দেবো না তোকে, মানে মায়েদের তো রাগ হয়। যাই হোক, তো চুপ ছেলে, দেখি খেতে চাইছেও না, না খাচ্ছিস না খাচ্ছিস বয়ে গেল। তো রেখে দিলাম ছেলেকে, দিয়ে নিজের ঘরে চলে গেলাম, কিছুটা কাঁদলাম ভ্যাবা করে, আমিও প্রচুর কাঁদতাম, কিন্তু কষ্টটা দিয়ে রুকুর হচ্ছে, আমি কতটা নিজে বোকা ছিলাম বুঝতাম না, আমি যেন বিরাট একটা করে ফেললাম, মানে এটাই নিজে এখন খারাপ লাগে যে কেন করতাম। যুদ্ধটা কে করছে? করছে তো রুকু, বুঝলাম অনেক পরে। তো নির্বোধের মতোই করেছি কিছুটা কাজ, কিছুটা কাঁদলাম, কিছুটা হাই হাই করলাম। তারপরে বেশ পরে আর কি রাতের দিকে মনে হলো যে যাই হোক একটু মাতৃধর্ম পালন করি, যাই ছেলেটা খাইনি, খেতে দিই। তো গিয়ে দেখি ঘুমিয়ে পড়েছে। তো মাথায় হাত বোলাতে বোলাতে কানের পিছনে হাত দিয়ে দেখে এরকম বলের মতো ফুলে গেছে, মানে ও তখন বলতে চেয়েছে যে আমার কানে লেগেছে, কিন্তু কানটা দেখাতে পারিনি। তো সেদিন আমি বুঝলাম যে ছেলে অঙ্গ প্রত্যঙ্গ বোঝে না, ব্যথা বোধটা বোঝে না, লড়াইটা এইখানে। গুজবাম আমার আজও এত বড় ছেলে, এটা ভাবলে আমার আজও মধ্যরাতে আমি কেঁদে উঠি। আমাদের যুদ্ধটা ওইখান থেকে শুরু হলো। ওই দিন কিন্তু আমি চোখটা মুছেছি, এবং এটা বলতে গিয়ে আমার আজও কষ্ট হয়, আমি এটা করতে পারি না। এইখান থেকে একজন স্পেকট্রামে থাকা মায়েদের যুদ্ধ শুরু।
একজন অটিজম স্পেকট্রামে থাকা মানুষ, যেটা সাধারণ মানুষকে বোঝানো, এইটা এমন একটা ডিসেবিলিটি যেটা দেখে বোঝা যায় না, যে আপনি এই প্রতিবন্ধকতার চ্যালেঞ্জগুলো এইখানে। আপনি একজন যদি চোখে দেখতে না পায় মানুষজন দেখে বুঝতে পারেন, একজন কানে শুনতে না পারেন আপনি দেখে বুঝতে পারেন, হাঁটতে না পারলে আপনি বুঝতে পারেন, প্রতিবন্ধকতাকে আপনি ট্যাগ করতে পারেন, মানে আমি মানে কোট আনকোট বলছি, আপনি ট্যাগ করতে পারেন যে আপনি বুঝতে পারেন মানুষটার অসুবিধা আছে। কিন্তু একজন অটিস্টিক মানুষকে আপনি বুঝতে পারেন না, তারা নিজেরাও বোঝাতে পারে না, যে তার মানুষের কষ্ট বোঝাতে পারে না, তার আনন্দ বোঝাতে পারে না, তাহলে তার অসহায় জায়গাটা কোথায়? এই জায়গাটা আমি মা হয়ে বুঝেছিলাম 2006 6 জুলাই, এবং সেদিন থেকে প্রকৃত মা হয়ে ওঠার লড়াইটা আমার শুরু হয়েছিল, এবং আমার রূপুর সাথে লড়াই শুরু হয়েছিল, এটুকু বলতে পারি আমি। স্যার আপনার সাথে এবার একটু কথা বলবো, আপনার জার্নিটা কেমন ছিল? ম্যাম যেমন বললেন আপনি ম্যামকে যতটা সম্ভব আপনার দিক থেকে সাপোর্ট করেছেন, এবং আপনি কি করে একজন অটিস্টিক চাইল্ডের সঙ্গে ডিল করে তাকে সুন্দরভাবে খুব স্বাভাবিকভাবে বড় করে তোলা যায় সেই জিনিসগুলো ধীরে ধীরে এক্সপ্লোর করতে শুরু করলেন, সেই এক্সপিরিয়েন্সটা যদি একটু বলেন। অ্যান্ড সব থেকে যেই ভিডিওটার একটা মেন ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কি অটিজম কি, এই দুটো জিনিস যদি একটু বলেন আমরা we will be very happy to hear you. নমস্কার, আমি তোমার দ্বিতীয় প্রশ্নটা দিয়ে শুরু করি, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। যদিও আমি এটা জেনেছি অনেক পরে, যখন রুকুর অটিজম ধরা পড়েছিল, বলা হয়েছিল, তখন এগুলো জানতাম না, পরে একটু জ্ঞান সঞ্চয় করে যেটুকু জেনেছি। তো প্রথমে আমি বলতে চাই যে হোয়াট ইজ অটিজম, এইটা ফার্স্ট আমাদের জানতে হবে। মূলত তিনটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে কমিউনিকেশন প্রবলেম, কথা গুছিয়ে বলাই, যে আমরা কথাবার্তা অনেকক্ষণ চালাই, এটা এদের অসুবিধে হয়। দুই হচ্ছে সোশ্যালাইজেশন প্রবলেম, অনেকে কথা বললেও কিন্তু সোশ্যালাইজেশনে কিন্তু তাদের কম থাকে। এবং তিন হচ্ছে রেপিটেটিভ বিহেভিয়ার, এরা যে কাজটাই করে সেটা বারবার করতে থাকে। এই তিনটে বৈশিষ্ট্যর কারুর একটা থাকতে পারে, কারুর দুটো থাকতে পারে, কারুর তিনটে থাকতে পারে। এই কোনো একটা থাকলেই বলা হয় যে তিনি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আছেন। এখানে আমি একটা কথা, দুটো তিনটে কথা খুব পরিষ্কার বলতে চাই। এক নম্বর হচ্ছে অটিজম কোনো রোগ নয়, ডিজিজ নয়, এটা একটা অবস্থা বা একটা ডিসঅর্ডার, যে কারণে এটা কখনোই কোনো ট্রিটমেন্ট, পৃথিবীর কোনো ট্রিটমেন্ট, কোনো ওষুধে সারবে না। এটা প্রথম আমাদের মেনে নিতে হবে। এই ডিসঅর্ডার নিয়ে যে জন্মেছেন, যিনি জন্মেছেন, তাকে কিন্তু তার মৃত্যু পর্যন্ত এটা নিয়েই চলতে হবে। এইবারে তার সাথে যেমন আমরা সাধারণ মানুষের মধ্যে কারুর সুগার, কারুর প্রেশার বা ইত্যাদি অনেক রকম কোমরবিডিটিস থাকে, অটিজমেও স্পেকট্রামে যারা থাকেন তাদের অনেকের, সবার নয় কিন্তু অনেকের কোনো কোনো কোমরবিডিটিস থাকে। তার মধ্যে একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকে, এদের বুদ্ধাঙ্ক একটু কম হয় অনেকের, সবার নয়। তাদের কিছু বিহেভিয়ারাল ইস্যুস থাকে, এইগুলো তাদের কারুর মধ্যে দেখা যায়। আবার এটাও ঠিক যে অটিজম স্পেকট্রামে আছেন একজন মানুষ, তিনি কিন্তু অসাধারণ প্রতিভাবানও হতে পারেন, মানে দুটোই হতে পারেন। কিন্তু তার সঙ্গে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা সাধারণ মানুষ যেমন সবাই প্রতিভাবান নই, অটিজম স্পেকট্রামেও যারা আছেন সবাই প্রতিভাবান নয়, কেউ কেউ হতেই পারেন। এরপরে আসি আমাদের জার্নির কথাটা। রুকু যখন 2 বছর বয়স, তখনই কিন্তু রুকু খুব ভালো রাইমস বলতে পারত, ইংরেজি বাংলা সবই বলতে পারত।
তো ছোটবেলায় সব বাবা মা বা বাড়ির লোকজন ভাবেন ছেলে খুব প্রতিভাবান, আমরাও তাই ভাবতাম, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু যখন আমরা এটা আমি একটু লক্ষ্য করেছিলাম যে ওর যে মেমারি পার্ট সেটা অনেকটা লাইক প্যারট মেমারি, অর্থাৎ যেটা শুনছে সেটাই বলছে। কিন্তু নিজের কথা, যে আমি ভাত খাবো, ভাতটা ভালো হয়েছে, ডালটা ভালো হয়েছে, মাংসটা ভালো হয়েছে, এটা ভালোবাসি, এই যে নিজের কথা, এটা কিন্তু খুব বেশি বলতে পারতো না। তখনই আমার সন্দেহ হয় যে এর মধ্যে একটা সমস্যা হচ্ছে, কিন্তু কি সমস্যা সেটা আমরা জানতাম না। তো তখন আমরা, এবং আরেকটা রুকুর সমস্যা ছিল, সেটা হচ্ছে কেউ যদি জিজ্ঞাসা করতো তোমার নাম কি, বাচ্চাদের যেমন সবাই জিজ্ঞাসা করে এই তোমার নাম কি, ও বলতো তোমার নাম কি, আমার নাম বিনায়ক রুকু। অর্থাৎ প্রশ্নটাকেই ও রিপিট করতো। এটাকে পরবর্তীকালে জেনেছি এটাকে বলে ইকোলেলিয়া, কিন্তু ইকোলেলিয়া টার্মটা আমি সেই সময় জানতাম না। কিন্তু এটা বুঝতে পেরেছিলাম যে ওর মধ্যে একটা অসুবিধা হচ্ছে, কারণ এটা খুব কমন নয় যে সব প্রশ্নে প্রশ্নকর্তার প্রশ্নটাই ও রিপিট করে দিচ্ছে, দিয়ে উত্তর বলছে। সো আমার এটা মনে হয়েছিল মানে হি ওয়াজ টেকিং টাইম, যে কিছুটা বা কিছু একটা ও ভাবছে। আর একটা জিনিস ওর মধ্যে আমার লাগতো, প্রশ্নকর্তা যে টোনে প্রশ্নটা করতেন ও কিন্তু একই টোনে তাকে রিপ্লাই করতেন। এটাও তো, এইগুলো আমার মনে হয়েছিল এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে, কিন্তু কী অস্বাভাবিকতা আমার জানা ছিল না। তো আমরা তখন ডক্টরের কাছে যাই এবং ডক্টর তখন প্রথম বলেন ইটস আ কেস অফ অটিজম। তো আমরা দুজনেই তখন একটু ভেঙে পড়েছিলাম। তখন তারাও আমাকে বুঝিয়েছিলেন যে না, এটা আর ঠিক হবে না, ঠিক করা যাবে না। তো যেটা ওর মা যেটা বলল, মা কষ্ট পেয়েছিল, কারণ প্রত্যেক মাই চান, এর মধ্যে দোষের কিছু নেই, যে তার সন্তান একটা জগতে প্রতিষ্ঠিত হোক, সংসারে প্রতিষ্ঠিত হোক, এটা প্রত্যেক মাই চান। তো ওর মাও চাইতো, আমিও চাইতাম হয়তো। কিন্তু যখন আমরা বুঝলাম যে না, সেই জিনিসটা হবে না, আমরা আস্তে আস্তে বুঝতে পারলাম যে রুকুর একাডেমিক ক্যারিয়ার কিন্তু খুব ভালো কিছু হবে না। অর্থাৎ ছোটোবেলায় অনেকেই ভাবেন আমার ছেলে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অধ্যাপক এসব হবেন, কিন্তু আমরা তখন বুঝে গেলাম যে রুকুর একাডেমিক্যালি রুকু খুব বেশি দূর যেতে পারবে না। তো তখন ও খুব ভেঙে পড়েছিল, খুব স্বাভাবিক, যে কোনো মাই ভেঙে পড়বে, ও খুব ভেঙে পড়েছিল। কিন্তু আমি যেটা বুঝেছিলাম এবং ওর সঙ্গে শেয়ার করতাম আমার স্ত্রীর সঙ্গে, যে দেখো এটা একটা ডিসঅর্ডার, সো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, এটা ছাড়া আমাদের কাছে কোনো রাস্তাই নেই। তাহলে আমাকে দেখতে হবে এটাকে অ্যাকসেপ্ট করে এর থেকে আমরা বেস্ট আউটকাম কি পেতে পারি, কতটা পেতে পারি, এই যে ব্যাপারটা। অর্থাৎ সেটা অন্য বাচ্চাদের মতো, ওর বয়সী বাচ্চাদের মতো নাও হতে পারে। কিন্তু আমি ওকে একদিন বলেছিলাম যে হোয়াট ইজ সাকসেস, সাকসেসকে তুমি ডিফাইন করবে কী করে, যে আমরা সাকসেসফুল হচ্ছি কি হচ্ছি না। সো হোয়াট ইজ সাকসেস, আমি মনে করি সাকসেস মানে হচ্ছে আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি তার থেকে আমি যদি 2 সেন্টিমিটারও এগোতে পারি, একটু বেটারমেন্ট হয়, দ্যাট ইজ মাই সাকসেস। নাইবা হলো সেটা অন্যদের মতন। তো সেই থেকে আমরা দুজনেই আলোচনা করতাম, তিনজনেই। তখন রুকু অতটা যে বুঝতেও তা নয়, যে ওর মধ্যে এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে এই সমস্যা ওর আছে, এগুলোকে ঠিক করা যাবে না। সেইটা নিয়ে আমরা কত দূর যেতে পারি, সেই আমাদের জার্নি শুরু। আমি যাদের পরিবারে অটিজম আছে, এরম মানুষ আছেন, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আছেন, তারা যদি এই শোনেন, আমি তাদের কাছে একটাই কথা বলবো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ অ্যাকসেপ্টেন্স। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। অনেকেই মনে করেন একটা অলিক ব্যাপারে দৌড়ন, যে না আমি এটাকে ঠিক করে ফেলবো, অমুক ডাক্তারের কাছে বা অমুক সাধু বাবার কাছে বা অমুক জায়গায় গেলে ঠিক হয়ে যাবে। হবে না। যার মানে আমি এমনও শুনেছি ওর ছিল অটিজম, সেরে গেছে। তাদেরকে কিন্তু আমি একটা কথা বলি, যে কথা আপনাদের হয়তো কাজে লাগতে পারে, অটিজম কারুর সারে না। যদি আপনি শোনেন কারুর সেরে গেছে, তাহলে জানবেন যে কোনো দুটোর একটা হয়েছে। দুটো পসিবিলিটি থাকতে পারে। এক হতে পারে সেই মানুষের অটিজম ছিলই না, রংলি ডায়াগনোসড হয়েছিল। 2 হতে পারে তার অটিজম সেরে যায়নি।
কিন্তু অটিজম ছিল, অটিজম সেরে গেছে, এটা কোনোদিন হবে না, কারুর হবে না। তো আমরাও আমাদের একটাই লক্ষ্য, যেভাবে আমি সাকসেসকে ডিফাইন করলাম, যে রুকু যে জায়গায় আছে তার থেকে যদি একটুও রুকুকে আমরা এগিয়ে দিতে পারি, সেটাই আমাদের জার্নির সাকসেস। আপাতত এই মন্ত্র নিয়ে চলেছি। ডেফিনেটলি স্যার, আই বিলিভ প্রত্যেকে যদি আমরা এইভাবে ভাবতে পারি যেভাবে আপনারা ভেবে এসেছেন, আই বিলিভ অনেকটা বেটার ভাবে আমরা জিনিসটার সাথে ডিল করতে পারি। সো রুকু, আমি তোমার সঙ্গে একটু কথা বলি। ওকে রুকু, কেমন আছো? ভালো আছি দাদা। পারফেক্ট। তো কি চলছে এখন জীবনে বলো? আমার জীবনে চলে, মানে আমি চাকরি করতাম অফিসে, মানে ভিআরসিতে, এখন ছুটি আছে। ওটা আমি ছিলাম কম্পিউটার ট্রেনিংয়ে, এখন তো সেই কম্পিউটার ট্রেনিং নেই, কারণ আমি মডেল হয়েছি। তাই মা বলেছে যে একটু অভিনয় কর, আমার অভিনয় করার ইচ্ছে আছে, আমি অভিনয় করব। ধরো যে কবে করব, সে আরো পরে অভিনয় করব। ওকে। হ্যাঁ, রুকু নাইজেলা কারার সঙ্গে, নাইজেলা কারারা, দেবলীনা কুমার, এদের সাথে রুকু কিন্তু রবীন্দ্র সদনে একটা স্টেজ করেছে। হ্যাঁ, স্টেজ পারফরমেন্স আছে। নাটকটার নাম, আর নাটকটার নাম হচ্ছে চুপচাপ চার্লি। চুপচাপ চার্লি, তাতে ওর একটা রোল ছিল। বাহ। তো তোমার বইটা আমি পড়ছিলাম, রুকুর ডায়েরি। সো না, আমার নামটা হচ্ছে বিনায়ক ভট্টাচার্যের ডায়েরি। বিনায়ক রুকুর ডায়েরি। সো আমি দেখলাম তুমি ছবিও এঁকেছো, লিখেওছো। কোনটা বেশি ভালো লাগে তোমার? আমার লেখাটাও ভালো লাগে আর ছবি আঁকাটাও ভালো লাগে, মানে দুটোই ভালো লাগে। আর কোন লেখা পড়ো তুমি নিজে? আমি সুকুমার রায়ের লেখা পড়ি, খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। আর সত্যজিৎ রায়, ওনার ছেলের লেখা? সত্যজিৎ রায়ের ছেলের লেখাও তো পড়েছি, আমি অতটা পড়িনি। আচ্ছা। আর কিরকম টাইপের লেখা পড়তে ভালো লাগে? ইংরেজি বলতে ওই ডেডফুল গার্গেল। কার লেখা বলে দাও? রাস্কিন বন্ড। গ্রেট গ্রেট। তো আমাকে বলো রুকু, তুমি যখন একটা কবিতা লিখছো, কি ভেবে লিখছো? মানে কি চলছে তোমার মনের মধ্যে? কিন্তু কি ভেবে লিখছি তো আই ডোন্ট নো। মনের মধ্যে ওই চলছে লেখাটা, যে আমি নিজে নিজে ছবি আঁকছিও আর লিখছিও, ওইটাই চলছে। ওকে, না না, পারফেক্ট। এটাই সৃষ্টিটা তো এরকমই না? সৃষ্টির কি কোনো পেভড পাথ হয় যে না আমি এই পথেই সৃষ্টি করব? আমার সৃষ্টি আমার মতো যেরকম ভাবে, কোনো ফর্মুলা নেই যে আপনি পেরেছেন সেই ফর্মুলা ধরে আমিও সেম ক্রিয়েশনের সৃষ্টি করব। ইট ডাজ নট হ্যাপেন লাইক দ্যাট। দেখতে ভালো লাগে তোমার? আমার সালভাডর ডালি। হ্যাঁ, ও ডালির ছবি দেখে। আচ্ছা, সিনেমাও দেখো তাহলে? হ্যাঁ, সিনেমাও দেখি। হিন্দি সিনেমা কিছু দেখো? হিন্দি সিনেমাও দেখি আর বাংলাও দেখি, সব দেখি। কোন কোন ভাষাটা তোমার কাছে বেশি প্রেফারেবল মনে হয়, বাংলা না ইংলিশ? বাংলাটাই ভালো লাগে। বাংলাটাই। লিখেছো বাংলায়, দেখেছি তোমার কবিতাগুলো, খুব খুব সুন্দর। কিরকম সিনেমা দেখতে পছন্দ করো? একেন বাবুটা দেখি। হ্যাঁ, একেন বাবু মানে পার্সোনালি একেন বাবু আমার ওয়াইফের খুব ফেভারিট। মানে উনি জোর করে করে দেখায়। গোড়া দেখেছো? হ্যাঁ, গোড়াও দেখেছি। গোড়াও কিন্তু হেভি ভালো। ওই হিন্দি সিনেমা দেখি, শোলে দেখি। শোলে অমিতাভ বচ্চনের? অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন আর জিনা তামানের উল্লেখ করেছো তোমার কবিতায়। কিরকম, কোন বই দেখেছো অমিতাভ বচ্চন আর অমিতাভ বচ্চন আর জিনা তামানের? গ্রেট গ্যামলার, ওটা দেখেছি। আচ্ছা, না ওকে, সিরিয়াসলি খুব সুন্দর। মানে তোমার লেখাগুলো পড়ে আমার খুব ভালো লেগেছে, এতটা ইমাজিনেটিভ না? আমরা জিনিসটাকে
খুব যেরকম দেখতে পাচ্ছি সেই রূপেই আমরা বর্ণনা করি, কিন্তু তোমার বর্ণনায় আমি দেখেছি একটা প্রচণ্ড ক্রিয়েটিভ একটা অ্যাসপেক্ট, যেই অ্যাসপেক্টটা হয়তো সাধারণ চোখে আমি কোনো মতেই খুঁজে পাচ্ছি না, তুমি সেই জিনিসগুলো খুঁজে বার করেছো। আমি এটাই বলবো রুকু, তুমি অনেক অনেক এগিয়ে যাও, মানে তোমার লেখা, তোমার কবিতা এরকমভাবেই মানুষকে ইন্সপায়ার করতে থাকুক। খুব ভালো লেগেছে, তুমি ভালো থেকো। আর আমরা যখন এই ভিডিওটা পোস্ট করব ফিল্টার্ড নয়েজ চ্যানেলে অবশ্যই দেখবে কিন্তু। থ্যাংক ইউ। ওকে ম্যাম, আপনি বললেন যে রুকুকে একদম সাধারণ নর্মাল যে স্কুলগুলোতে ভর্তি করানো সেরকম স্কুলেই ভর্তি করিয়েছেন। যে কোনো অটিস্টিক চাইল্ড যদি হয়, আমাদের কি কোনো স্পেশাল কেয়ার নেওয়ার বা কোনো স্পেশাল স্কুলে ভর্তি করার, আলাদা একটা টিউশনে দেওয়ার কি প্রয়োজন আছে, না দে আর এবেল টু কোপ আপ উইথ ইচ অ্যান্ড এভরি ওয়ান ইন দ্য ক্লাস? এই প্রশ্নটার না ঠিক একমুখী উত্তর দেওয়া যায় না, যেহেতু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এটা একটা ছাতার মতো। প্রথমেই বলে রাখা ভালো, স্পেকট্রাম ডিসঅর্ডার মানে এই স্পেকট্রামের এক একজন এক এক জায়গায় আছে। এবার এক একজন যেহেতু এক এক জায়গায় আছেন, প্রত্যেকের বোঝার ক্ষমতা, প্রত্যেকের মানে কোপ আপ করার ক্ষমতা তো এক নয়। এবং নিয়ম আছে, মানে সরকার বাহাদুর একটা নিয়ম করেছেন যে বাচ্চার প্রত্যেকটা, আমাদের দেশে প্রত্যেক বাচ্চা সরকারি স্কুলগুলিতে ভর্তি হতে পারে। কোনো মানে কেউ কোনো সরকারি স্কুল কোনো বাবা মাকে ফেরাতে পারেন না। কেউ যদি চান আমার বাচ্চা সরকারি স্কুলে পড়বে, তিনি তার বাচ্চাকে নিয়ে গিয়ে সরকারি স্কুলে ভর্তি করতে পারেন এবং সেই স্কুল বাচ্চাকে নিতে বাধ্য। কিন্তু আমরা দেখি স্কুলগুলোতে বাবা মা যাচ্ছে, স্কুলগুলো বলছে যে না আপনার বাচ্চা বসবে না, আপনার বাচ্চা তো অন্য বাচ্চাদের ডিস্টার্ব করবে। দুদিক থেকেই কিন্তু একটা মানে আমি এটা বলছি কোট আনকোট দুদিক থেকেই অসুবিধে। আপনি বাচ্চার বাবা মার দিক থেকে যদি দেখেন সেটা একটা খুব কষ্টের জায়গা। প্রত্যেক একটা খুব, যদি ধরুন একটা বাবা মায়ের একটা বেসিক চাহিদা, একটা অটিজম তো দেখুন গরিবের বাড়িতে হচ্ছে অত বড় লোকের বাড়িতে হচ্ছে এরকম নয়, শিক্ষিত অশিক্ষিত যে কোনো, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, যে কোনো জায়গায় হতে পারে। একটা মানে একটা সাধারণ বাবা মার যদি না অটিস্টিক বাচ্চা হয় না, মানে স্পেকট্রাম ডিসঅর্ডারের বাচ্চা না, ডাক্তারের কাছে কি প্রথম কি প্রশ্ন থাকে জানেন তো, আমার বাচ্চাটা এবিসিডি শিখবে তো? আমি এটা একটা লিখেছিলাম কয়েকদিন আগে, আমাদেরও না একটা প্রশ্ন, মানে সাক্ষরতা, অন্য কিছু না, সব ছেড়ে দিন। একটা বাচ্চা বড় হবে, চাকরি পাবে, এগুলো তো একটা আশা, ঠিক আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার, স্যার যেটা বললেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার অমুক তুসুক, এটা তো একটা মায়েদের একটা প্রাণের জায়গা থাকে। একটা মায়ের জায়গা থেকে বলছি, কি চান জানেন তো, মানে আমরা কি চাই, আমাদের একটা ভিতরে থাকে বাচ্চার ওই যে খাতায় একটা ব্রাউন পেপারের একটা মলাট দেবো না, একটা নতুন বইয়ের গন্ধ, বাচ্চা পড়াশোনা করছে একটা হরলিক্স গুলে দেবো, এইটা একটা আশা থাকে। একটা বয়সের পরে না আমাদের এটা একটা স্বপ্ন যে বাচ্চাকে পড়াচ্ছি, এই পর এই অওয়ালেখ, বাচ্চা স্বাক্ষর হবে, বাচ্চা এবিসিডি শিখবে, সেটা একা নয়, একা ঘরের মধ্যে নয়, সবার সাথে। এই যে বাচ্চার মায়েদের সাথে, মানে মায়েদের একটা বাইরে জটলা, এটাও কিন্তু একটা মা হিসেবে চাই, অন্তত আমি চাই, এবং আমি জানি 90% মায়েরা চায়, এটাও একটা চাহিদা। এবার কোনো স্কুলে গিয়ে যদি বাবা মায়েরা শোনে যে আপনার বাচ্চাকে আমরা নেব না, আপনার বাচ্চার অটিজম আছে বলে, এটা তো ঝড় উঠে যায়। এটা প্রত্যেক বাবা মায়ের প্রচণ্ড কষ্টের জায়গা, এবং এটা বলা যায় না, এটা কোনো স্কুল বলতে পারেন না। কিন্তু সেক্ষেত্রে যদি আপনি স্কুলের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন, স্কুলে যদি দেখেন, সেটা হচ্ছে তার বাচ্চার যদি একটা সিটিং হ্যাবিটও না থাকে। ধরুন একটা স্কুলে 40টা বাচ্চা, আপনার বাচ্চা এমন একটা জায়গা, তার একটা সিটিং হ্যাবিট নেই, সে অন্য বাচ্চাকে মানে হার্ট করছে, মারধর করছে, সেক্ষেত্রে তো সেই স্কুলে বাচ্চাকে নেওয়া যাবে না। তাই আমার মনে হয় সব বাচ্চা যদি সাধারণ স্কুলে না ভর্তি হয়, তাদের জন্য স্পেশাল স্কুলিংয়ে আপনি দিতে পারেন অটিস্টিক বাচ্চা। কিন্তু আর একটা কথা, আপনি বাচ্চাকে, যে বাচ্চা স্পেকট্রামে আছে, আপনি স্পেশাল স্কুলিংয়ে দিন, স্পেশাল স্কুলে দিয়ে তাকে একটু সিটিং হ্যাবিট করান, তাকে একটুখানি স্পেশাল ট্রেনিং দিয়ে তাকে একটু ঠিকঠাক জায়গায় নিয়ে আসুন, তারপর আপনি তাকে সাধারণ স্কুলে দিন। আপনি এটা রাখতেই পারেন, তাকে স্পেশাল স্কুলে 3 দিন রাখুন, 3 দিন সাধারণ স্কুলে রাখুন। আমাদের কাছে যে এই বয়সের মধ্যে এটা করতে হবে, অমুক করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমরা একটু বেশি বয়সেও করতে পারি।
আমরা একটু স্পেশাল স্কুলিংয়ে রেখে তাকে একটুখানি ব্যাপারগুলো সম্বন্ধে বোঝাই, বাবু এটা স্কুল, এখানে থাকতে হবে, এখানে তার একটুখানি তার মধ্যে একটু শান্ত ব্যাপারটা গড়ে নিই, একটু সিটিং হ্যাবিট। স্পেশাল স্কুলিংয়ে তো এগুলো ভালো করে শেখানো হয়। যে বাচ্চার থেরাপির দরকার, যে বাচ্চার স্পেশাল স্কুলের দরকার, যে বাচ্চার স্পেশাল এডুকেশনের দরকার, অবশ্যই এগুলো সেই বাচ্চাকে দিতে হবে। প্রত্যেকটার কিছু তো দরকার হয় না। আমার যদি যেটার আমার দরকার হবে, আমার যদি কানে ব্যথা হয়, আমার পা টিপলে তো আমার চলবে না, আমার যেটার দরকার সেটা আমার দরকার হবে। আমি সেইগুলো নিয়ে আমার কাছে, আমার খুব ব্যক্তিগত, দেখুন আমি একজন স্পেশাল এডুকেটর নই, আমি ডাক্তার নই, আমি জীবন থেকে যেটুকুনি শিখেছি, আমার কাছে মনে হয় একটা এরকম আমরা করতেই পারি যে দুটো একসাথে সমান্তরালভাবে যদি চালানো যায়, কোনো অটিস্টিক স্পেকট্রামের বাচ্চাকে একই সাথে যাদের দরকার, এমনও হয় যে পুরো স্পেশাল স্কুল না দিয়ে আমি যদি সাধারণ স্কুলে বাচ্চাকে রাখতে পারি, একটু যদি সাপোর্ট দিই, একটু যদি টিচারদের সাথে কথা বলি, একটু বলি যে ম্যাডাম আপনি একটু বাচ্চাটাকে দেখবেন, আমার স্কুলে একটু বাচ্চার দরকার হয়, সে কিন্তু মানে ঠিক মুড়ির টেনে থাকতে থাকতে শিখে যাবে, এরকমও হতে পারে। কিন্তু যে বাচ্চার হচ্ছে না, তাকে স্পেশাল স্কুলে রাখলাম, স্পেশাল স্কুলে সে একটু শিখে গেল, তারপর তাকে সাধারণ স্কুলে, এরকম অনেক ক্ষেত্রে হয়েছে, নট আ বিগ ডিল। অ্যাবসলিউটলি ম্যাম, খুব সুন্দর লাগলো আপনি যেরকমভাবে ডিফারেন্সিয়েট করলেন, আমার খুব পছন্দ হলো। এরকমভাবেই তো, সত্যি কথাই তো, আমার যেটা দরকার সেটা আমাকে বুঝে একটুখানি সময় দিয়ে তাকে বোঝার চেষ্টা করা এবং তার যেটা প্রয়োজন সেই রকমভাবে আচরণ করা, দ্যাট শুড বি দ্য বেস্ট সলিউশন। না, আমি শুধু ওর সাথে একটা জায়গা আমি জুড়তে চাই। ধরা যাক আমরা কেউ পায়ে চোট পেয়েছি, আমাদের সাধারণ মানুষের সবাই কখনো কখনো পাই, তো পায়ে চোট পেলে আমরা কিন্তু সবাই ফিজিওথেরাপিস্টের কাছে যাই না থেরাপি নিতে। কারুর প্রয়োজন হলে তিনি যান, নিশ্চয়ই যাবেন। আমাদের স্টেপসগুলো কি, আমরা প্রথম যাব একজন ডক্টরকে দেখাবো। ডক্টর যদি মনে করেন যে না আমার পায়ে লেগেছে, আমার ফিজিওথেরাপির প্রয়োজন আছে, তাহলে আমাকে সেটা নিতে হবে। আবার এটাও ঠিক যে আমরা ডক্টরের কাছে গেলেই যে সবাই থেরাপিতে চলে যাই, তাও নয়। এক্স্যাক্টলি এখানে তাই কারোর যখন আজকে যাদের বাচ্চারা আছেন, যাদের মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছে, আমি তাদের বাবা মাদের আপনাদের চ্যানেলের মাধ্যমে সেই বাবা মার কাছে পৌঁছতে চাই, তাদেরকে বলতে চাই আপনারা প্রথমে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান, একজন ডক্টরের কাছে যান, তিনি ব্যাপারটা প্রপারলি ডায়াগনোজ করুন, তিনিই বলবেন আপনাকে কি করতে হবে, তারপর তার পরামর্শ মতো আপনি চলুন। কিন্তু আমরা অনেককেই দেখি, যেহেতু আমরা আজ দীর্ঘ 17-18 বছর কাজ করছি, অনেক প্যারেন্টকে আমরা চিনি, তাদের অনেকে আছেন যারা কিন্তু ডক্টরের কাছে না গিয়ে আগেই স্পিচ থেরাপি বা অমুক কোনো জায়গায় চলে যাচ্ছেন। এটা কিন্তু আমি অ্যাডভাইস করব না। আমি মনে করি আগের ডক্টর তিনি যেভাবে গাইড করবেন সেইভাবেই চলা উচিত। ম্যাম, আপনি আপনার প্রোফাইলে, বিনায়কের প্রোফাইলে আমরা দেখেছি অটিজম নিয়ে কিছু অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছেন। সেই ব্যাপারগুলো সম্পর্কে যদি একটু বলেন, যদি কেউ আপনাদের সাথে যুক্ত হতে চায় বা কেউ আপনাদের সঙ্গে কাজ করতে চায়, আপনারা কি করেন এবং হাউ ডু ইউ এক্সিকিউট দ্যাট, যদি একটু বলেন। হ্যাঁ, অ্যাওয়ারনেস একটা পার্ট আর কি। অটিজম নিয়ে যত বেশি মানুষ জানবেন আখেরে আমাদের লাভ। কারণ এই গ্রহটা তো সবার, এবং এই গ্রহে বায়োলজিক্যালি আমরা আগে চলে যাব এবং আমাদের আত্মজোড়া থাকবেন প্রত্যেকের ক্ষেত্রে, এটা সত্যি কথা। এবং হ্যাঁ, এবং যদি অঙ্কের নিয়মে হয় আর কি, তাহলে তো মানে এটাই হবে। আমি একটা মানে বহুদিন আগে আমি এটা বলতে পারি, আমি এটা শুরু করেছিলাম যখন রূপু তখন অনেক ছোট। আমি পাড়া থেকে শুরু করেছিলাম, আমার পাড়ায়, আমি তখন কলকাতায় না মফস্বলে থাকতাম, তো পাড়ার যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আমি মাইকটা নিয়ে নিতাম, লেগেই থাকতো পাড়ায়, মাইকটা নিয়ে নিতাম, মাইকটা নিয়ে একটু অ্যাওয়ারনেসের চেষ্টা। দেখুন আমার ছেলের অটিজম আছে, আপনারা যদি রাস্তাঘাটে দেখেন কিছু অসুবিধে একটুখানি বলবেন আমাকে, অটিজম একটা ডিসঅর্ডার, হ্যাঁ না। তো পাড়ার সবাই আমায় মাইক বৌদি নাম দিয়েছি, মাইক বৌদি এসে গেল, ওই মাইক বৌদি মানেই মাইক নেন, তো মাইক বৌদি বলতো, তো আমার কিছু এসে গেল না, সেই মাইক বৌদি হয়েই আমি কিন্তু অ্যাওয়ারনেস চালাম। তারপরে যখন মুঠো ফোন
আর মানে আরও স্ট্রং হলো। তো জুকের বাবুকে আমাদের ওদিকে সূর্যমোদক খুব বিখ্যাত, আমার ইচ্ছা আছে গিয়ে একদিন খাইয়ে আসবো ওনাকে। আর যাই হোক, আমি খুব গ্রেটফুল ওনার কাছে। আমরা দুজনে 10 বছর আগে যে চিত্রটা ছিল সমাজের, সেখান থেকে অনেকটাই গিয়ে এসেছি কিন্তু থ্রু মানে ফেসবুক। এই যে তোমরাও করছো কাজগুলো, অনেকটা মানুষ জানেন। আমি করি কি, আমি বাংলায়, কারণ বাংলাতে আমি দেখেছি মানুষ ইংরেজিতে অতটা সব জায়গায় পৌঁছয় না এখনো পর্যন্ত। অনেকেই ইংরেজিতে, এবং ইংরেজি লেখা হলে, বড় লেখা হলে দেখেছি সব জায়গায়, ও বাবা ইংরেজিতে এত বড় পড়বো না। একটা মাতৃভাষায় লেখা পড়া, বাংলা দেখবে, আমিও যেমন আমি খুব স্বচ্ছন্দ বোধ করি বাংলা বলি, এবং বাংলা পড়তে খুব পছন্দ করি। ইংরেজি পড়ার চেয়ে বা বলার চেয়ে বাংলায় খুব ভালো লাগে। তো দেখি বাংলা লেখা পটপট করে মানুষ পড়ে নেয়। তো আমি আজ প্রায় 10 বছরের বেশি বাংলায় এই আমার আর রূপুর জার্নি লিখতে শুরু করি, হ্যাশট্যাগ চলো এগিয়ে চলি নিয়ে আমি একটা অ্যাওয়ারনেস। এবং আমি দেখেছি আমার লেখাও মানুষ পড়ে উপকৃত হয়েছে। এবং আমি একটা অনুষ্ঠানে বেশ অনেকগুলো জায়গায় যাই, যখন সবাই আমাকে মায়েরা বলেন যে দিদি আপনার লেখা পড়ে এত মানুষ জানেন। রিসেন্টলি একটা অনুষ্ঠানে মৌ বলে একটি মেয়ে আমাকে বলল যে দিদি জানেন আপনার লেখা পড়েছেন একজন ট্রেনে, আমার মেয়ে স্পেকট্রামে আছে, তো মেয়ে খুব কান্নাকাটি করছে, ও খুব ভয় পেয়েছে ট্রেনে। উল্টো দিকে এক মহিলা বলছে না আমি সুমন গাঙ্গুলি ভট্টাচার্যের লেখা পড়ি, আই নো হোয়াট ইজ অটিজম, আপনি বাচ্চাকে নিয়ে কমফোর্টেবলি বসুন, আমাদের কোনো অসুবিধা নেই। এই যে পাওয়া, এই যে, এবং সবাই, এই যে একটা ছোটোখাটো পাওয়া, মানে আমি সেই একটা ব্যাপার আছে না, হীরক রাজার দেশে ফিল্মের একটা ছোট একটা জায়গা বলছে, আপনি না রাজ মানে আপনি নাকি রাজ সভার কবি, আমি নিজে বলতে চাইনি, আমি এটাই বলছি, আমি নিজে বলতে চাইনি, নিজে বলার একটা জায়গা হয়ে গেছে, আমি নিজে বলতে চাইনি। তবুও এই যে আমাকে মানুষ চেনেন, এই যে একটা পরিচিতি, আমি বিনায়ক রূপুর মা হিসেবে তো একটা পরিচিতি, এটা তো আমার একটা জায়গা বটেই। কিন্তু এই জায়গাটা যে আপনি লিখেছেন বলে আমরা জেনেছি, এবং আপনার লেখার মাধ্যমে, আমার লেখার মাধ্যমে একটা পরিচিতি, আর যে আমি অটিজমটা নিয়ে লিখেছি বলে আমার পরিচিতি সেটা হয়েছে সেটা না, মানুষ জেনেছেন এই স্পেকট্রাম সম্বন্ধে, এটা কিন্তু আখেরে কোথাও যেন আমার একটা লাভ। আমার সম্বন্ধে জেনেছেন, এটা তো একটা শ্লাঘা অবশ্যই, যে আমার সম্বন্ধে জেনেছেন, এটা তো একটা ভালো লেগেছে। কিন্তু এই যে ব্যাপারটা সম্বন্ধে জেনেছেন বলে পুরো একটা লাভ, যে না ছেলেটা এরকম এইরকম আচরণ করছেন, কারণ এটা ছেলেটার একটা অসুবিধা আছে বলে, তাই এটা থেকে তো ও অনেকটা সেফ না। এইটা কোথা থেকে বলো, এইটা তো বিরাট পাওনা। ঠিক এইভাবে লড়ে যাচ্ছি। ম্যাম, জাস্ট এই পডকাস্টটা শুরু করার আগে যখন আপনাদের সঙ্গে আলাপ করছিলাম, তখন জানতে পারলাম বিনায়ক রূপুর ছবিগুলো এক্সিবিশন হয় এবং সেগুলো বিক্রি হয়। ওকে, সো প্রত্যেক মা বাবার একটা ইচ্ছা থাকে যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চাকরি করে দিনের শেষে অর্থ উপার্জন করবে, এইটা হচ্ছে মেন বিষয়। নাও ওয়েন আই গেট টু নো যে এরকম এক্সিবিশন সম্ভব, এরকম ছবি কেনা বেচা সম্ভব, সেটাও একটা আর্থিক উপার্জনের জায়গায় তৈরি করে দেয়। তো কিছু যদি এমন পথ বলে দেন যেই পথে অটিস্টিক যারা পার্সন তারা কোনোভাবে অর্থ উপার্জন করতে পারে, তাদের এমন না যে তাকে কোটিপতি হতে হবে, বাট তাদের জীবন সচ্ছলভাবে স্বাচ্ছন্দ্যে চালানোর জন্য যদি এরকম কোনো পথ থাকে যাতে তারা অর্থ উপার্জন করতে পারেন, তাহলে খুব ভালো হয়। দেখো, এইটা প্রশ্নটা যেটা করলে সেটার উত্তরটা একটু মানে একটুখানি বলি আমি। সেটা হচ্ছে অন্যান্য দেশে একটু রাষ্ট্র এই ব্যাপারে একটা বড় ভূমিকা নেয়, যেটা আমাদের দেশে একটু কম, খুব সত্যি কথা। সেটা বললেই ব্রডকাস্টে হয়তো ঠিক হবে না, এবং আমি সেই জায়গাতে নেইও, সেইভাবে বলতে পারি না। সবাই তো সব কিছু করতে পারবে না, সবার সেটা নয়, কিন্তু আমাদের বাচ্চারা সত্যি সত্যি একটু অবহেলিত হয় এই দেশে। মানে আমরা প্রচুর চেষ্টা করেও সেই জায়গাটা করতে পারছি না।
আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি একজন ডিসেবল পার্সনদের যে সুযোগ সুবিধা পাওয়া দরকার আমাদের দেশে কোথায় কোথায় আমরা সেভাবে পারি না। প্রত্যেকে কি সব জায়গাটা অ্যাচিভ করতে পারে? প্রত্যেকে পারে না। এবার যার যেটা ক্ষমতা, খুব সত্যি কথা বাবা মায়েদের একটা স্ট্রং ভূমিকা আছে, বা বাবা মায়েরা তাদের আমৃত্যু চেষ্টা করে তাদের বাচ্চাদের একটা জায়গায় নিয়ে যেতে, এবং আমরা সবসময় আমাদের পর কি হবে এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। আমাদের পরে আমাদের বাচ্চারা সেই টাকাগুলো নিয়ে কি করবে? এদের তো মানে এটা একটা হিডেন ডিসেবিলিটি, তারা সেই টাকাটা ব্যবহার করতে পারবে কিনা, রোজগার করলেই তো হলো না, ঠিক মতো সেইটা রোজগার করতে পারবে কিনা, অনেক প্রশ্ন থেকে যায়। কিন্তু এটাও ঠিক, যদি তাদের হাতের কাজ অনেকে করে, একটা বড় ইনস্টিটিউটে যদি হাতের কাজ শেখানো যায়, এরা কিন্তু যদি কাজটা করে, এবং কি জানো তো ফাঁকিবাজি মিথ্যা কথা এগুলো তো এদের দ্বারা পাবে না, কাজ করেই যাবে। অনেক সময় হয় তাদের দিয়ে বেকার খাটিয়ে নেওয়ার লোকও পাওয়া যায়, সেগুলো দেখার লোক চাই। একটা সরকার যদি এগুলো দায়িত্ব নেয়, আমরা বারবার যেটা চেষ্টা করছি বলার, এদের কাজের মানে শ্রম দিতে পারে, এরা শিখিয়ে দিলে পারবেও করতে। যে কাজটা যারা যে কাজগুলো পারে সেগুলো সত্যিই এরা খুব ভালো পারে। যে যারা আঁকতে পারে তাদের তো ইন্ডিভিজুয়াল, কেউ আঁকতে পারলো সে এঁকে কিন্তু কটা ছবি বিক্রি হলো, তার কটা কি হলো। এবং যাদের সামর্থ্য আছে তারা এই ব্যাপারগুলো হাইলাইট করে দিল, তাদের ফ্যামিলি থেকে তাদের বাচ্চারা পারলো। কিন্তু মাসের প্রত্যেকটা একটা সময়ের পরে এরা অ্যাডাল্ট হবে, প্রত্যেকের একটা কাজের জায়গা প্রস্তুত করতে হবে। সেখানে সরকারের একটা বড় ভূমিকা আছে, যেটা আমার মনে হয় তোমাদের এর মাধ্যমে একটা আমার আওয়াজটা সবার কাছে পৌঁছানো দরকার। প্রত্যেকের কাজের একটা জায়গা তৈরি করার জন্য সরকারের বড় ভূমিকা আছে, যেটা সরকারকে নিতে হবে, যেটা একটা বড় আন্দোলন বা কিছু মাধ্যমে থাকা দরকার। প্রত্যেককে এক হতে হবে। দিনের শেষে উই আর অন দ্য সেম বোট। প্রত্যেক বাবা মা এই স্পেকট্রামের, আমি আশা করব যারা শুনছেন, যারা বুঝতে পারছেন ব্যাপারটা, আমরা এক হয়ে আমরা কিছু একটা ভাবি আমাদের বাচ্চাদের জন্য, অন্তত এই জায়গা থেকে যে আমাদের এক হতে হবে। আমাদের বাচ্চাদের জন্য আমরা এক হয়ে অন্তত সরকারকে বলি যে আমাদের বাচ্চাদের কাজের জায়গা উন্মুক্ত হোক, আমাদের পর আমাদের বাচ্চাদের কি হবে আপনারা কি ভাবছেন? এরাও তো ভোট দেয়, এরাও তো নাগরিক। আমি এইভাবে ভেবেছি, আমি জানি না অন্য কেউ কীভাবে ভাবছেন। অ্যাবসলিউটলি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনসাইট। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। যদি কোনো পয়েন্ট আমি মিস করে গিয়ে থাকি, যেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন, সেটা একদম শেষে আমরা রাখবো। এবং জাস্ট একটা শেষ প্রশ্ন করে স্যারকে আমরা আমাদের দিক থেকে কোয়েশ্চেনগুলোকে র্যাপ আপ করছি। সেটা হচ্ছে গিয়ে, আপনি যেহেতু অধ্যাপক, আপনি একজন কলেজে পড়ান, সো নট নেসেসারিলি কোনো অটিস্টিক চাইল্ড, বাট যদি আপনি এমন কোনো স্টুডেন্ট দেখেন, হয়তো সে একদমই সাধারণ, তার মধ্যে কোনো ডিসঅর্ডারও নেই, কিন্তু তার একটা মানে স্পেশাল গাইডেন্সের প্রয়োজন আছে, হাউ উইল ইউ ট্রিট হিম অর হার, বা তাকে আপনি কীরকমভাবে পড়ানো, মানে তো শুধু এই নয় যে আমি যেই বিষয়টায় যেই টপিকটায় কথা বলছি সেটাই পড়তে হবে। পড়ানো মানে আমি তাকে ওভারঅল তাকে একটা বেটার জায়গায় নিয়ে আসতে পারি। তো আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন আমাদের খুব ভাল লাগবে, কারণ আমরা খুব কম এমন শিক্ষক স্কুলে বা কলেজে পেয়ে এসছি, আমি জানি না সেই সংখ্যাটা কেন এত কম, যারা সত্যি 9 to 5 জব ভুলে বা সরকারি চাকরির মায়নার কথা ভুলে সত্যি স্টুডেন্টদের জন্য একটা সহানুভূতি দেখিয়ে স্টুডেন্টদের বেটারমেন্টের জন্য নিজের জবটাকে করে এসছেন। তো এই বিষয়টা যদি একটু বলেন আমাদের খুব ভালো লাগবে। খুব ভালো প্রশ্ন। হাতের যেমন 5টা আঙুল সমান হয় না, তেমনি কোনো ক্লাসে 5 জন স্টুডেন্টও সমান হয় না। স্টুডেন্টদের মধ্যে কেউ এগিয়ে থাকে, কেউ পিছিয়ে থাকে। এই এগিয়ে থাকা বা পিছিয়ে থাকাটা আমরা কিন্তু বিচার করি সাধারণ মানুষ নম্বর থেকে, সে কে কত নম্বর পেয়েছে অতএব সে এগিয়ে। কিন্তু দেখা যায় যদি আমরা একটা ডেটাবেজ নিই, পৃথিবীতে যত বিখ্যাত মানুষ আছেন তাদের অধিকাংশই, মানে ব্যারিং সাম ফিউ,
যারা কিন্তু ফার্স্ট বয় ছিলেন না, সেটা আমরা আইনস্টাইন থেকে শুরু করতে পারি, নিউটনকে ভাবতে পারি, রবীন্দ্রনাথকে ভাবতে পারি, অনেককেই ভাবতে পারি, আমি কয়েকটা নাম বললাম। অতএব ক্লাসে ফার্স্ট বয় মানেই সে সবার থেকে, ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল মানেই সে সবার থেকে এগিয়ে আছে, এটা ঠিক না। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা ক্লাসে সবাইকে, আমাদের এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের ক্লাসে প্রচুর স্টুডেন্ট থাকে এবং খুব সত্যি কথা এটা কিন্তু অ্যাটেনশন দেওয়া উচিত 1:1, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় খুব একটা সম্ভব হয় না, কারণ আমাদের ওই 1 ঘন্টা বা 45 মিনিটের ক্লাস থাকে, যেটা আমাদের করে যেতে হয়। এবার তার মধ্যে এটা ঠিক, আমি কোনো কথা বললেই, আমি মানে যে কোনো শিক্ষকই কথা বললে সবার রিসেপটিভ পাওয়ার কিন্তু এক না, সবাই একভাবে কথাগুলোকে রিসিভ করতে পারে না, সুতরাং একটু স্পেশাল কেয়ারের প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন হয়। তো তারা যদি এসে, এখন এটাও ঠিক যে সবসময় একটা স্টুডেন্ট না বুঝতে পারলে তার মুখের দিকে তাকালে কিন্তু একজন টিচার বুঝে যায়, কিন্তু সেটাও 100% কেসে হয় না। টিচার হয়তো বুঝতে পারলেন না, টিচার ভাবলেন সেই স্টুডেন্ট ঠিকঠাক বুঝেছে, কিন্তু স্টুডেন্ট বোঝেনি। এবার তার মধ্যে দুটো ব্যাপার হতে পারে, সে টিচারের কাছে আসতে চায় কিন্তু অ্যাক্সেস নেই, এটা হতে পারে, সে ভয় পায়, স্যার হয়তো আমায় বকে দেবেন বা কিছু বলবেন, তুই এটাও জানিস না, হ্যাঁ এরকম ধরনের কিছু বলে দেবেন, এটা থাকে না তার মধ্যে, তাই সে আসে না। অথবা সে তার বন্ধুদের কাছেও নিজেকে প্রকাশ করতে যায় না, সে মনে করে যে আমার বন্ধুরা সব বুঝে গেছে, ওরা আমার থেকে মাথা অনেক ভালো, আমি বুঝতে পারিনি, যাকে চেপে যাওয়াই ভালো, পরে দেখা যাবে। তো আমি প্রথম দিন যেদিন ফার্স্ট সেমকে মিট করি কলেজে, ফার্স্ট সেমের ফার্স্ট ডে, আমি তাদেরকে একটা কথা বলি, আমার দীর্ঘদিন চাকরি হয়ে গেছে, আজকে প্রায় 33 বছর চাকরি হয়ে গেছে। তো আমি দীর্ঘদিন পড়াবার পর ওদেরকে আমি বলি, দেখ আমি কেমন টিচার সেটা তো স্টুডেন্টস আর দ্য বেস্ট জাজ, তারা বলবে, কিন্তু আমার একটা গর্ব আছে, আমি আজ পর্যন্তই 33 বছরে একজন সিনিয়র স্টুডেন্ট খুঁজে পাবি না যে বলবে যে স্যার আমাকে একদিন বকেছিলেন। আমি জীবনে কখনো কাউকে বকিনি, আমার ছেলেকেও বকিনি, ওর মাও জানে, ছেলেও জানে, আমি কোনো স্টুডেন্টকে বকিনি। তার কারণটা কি? তার মানে এই নয় যে স্টুডেন্টরা আমাকে ডিসরেসপেক্ট করে, এটাও ঘটনা, আমি হয়তো ফরচুনেট এনাফ যে আমাকে কখনো কোনো স্টুডেন্ট ডিসরেসপেক্ট করেনি, মানে তার জন্য আমাকে বেদ ধরতে হয়নি। আমি সবাইকে বলি, ফিল ফ্রি টু আস্ক মি এনি কোয়েশ্চেন অ্যান্ড আই বিলিভ নো কোয়েশ্চেন ইজ সিলি কোয়েশ্চেন। সিলি কোয়েশ্চেন মানে কি? আমি যা জানি না আমার কাছে সেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তুমি যদি জানো তোমার মনে হবে এটা সিলি কোয়েশ্চেন, কেন এই প্রশ্নটা করলো? তো একটা স্টুডেন্ট জানে না বলেই তো সে ক্লাসে এসে বসেছে, নাহলে সে ওখানে বসবে কেন? নাহলে তো সে পড়াবে, তাহলে সে জানে না। আমি স্টুডেন্টদের মধ্যে প্রথমেই ঢুকিয়ে দেবার চেষ্টা করি যে কোনো কোশ্চেন, সে যেমনই হোক, সবগুলো যে রেলেভেন্ট হয় তাও নয়, না হোক তবু কোয়েশ্চেনই, এবং আমি মনে করি আমি সব প্রশ্নকেই গুরুত্ব দেবো। সিলি কোয়েশ্চেন বলে আমার কাছে, আমার অভিধানে কোনো শব্দ নেই। তো এইভাবে স্টুডেন্টদের কাছে পৌঁছবার চেষ্টা করি, তারাও জানে। এখন অনেক মানে এই সমাজ মাধ্যমের ফলে তারা হোয়াটসঅ্যাপ করে 24/7, এখন টিচাররা অ্যাভেলেবেল স্টুডেন্টদের কাছে, যে স্যার এটা কি করব, এটা কি করা উচিত, অ্যাডভাইস নেয় এইভাবে যতটুকু। তবে পুরোপুরি সাফল্য পাইনি, সেটা আমরা তো পুরো 100% পাবো না, কিন্তু আমরা যতটা পারি, ওই যে বললাম সাকসেস মানে হচ্ছে একটুখানি যদি সে এগোয় তাহলে সেটাই সাকসেস। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইউর ইনসাইটস। খুব সুন্দর টেকনিক, আমার খুব ভালো লাগলো শুনে। ম্যাম, আমরা চেষ্টা করেছি আমার মধ্যে যে কটা কৌতূহল ছিল সেই কটা কৌতূহল নিবারণ করার। যদি কোনো পয়েন্ট আমি মিস করে গিয়ে থাকি বা আপনি যদি কিছু বলতে চান আমাদের এই চ্যানেলের মাধ্যমে, প্লিজ ফিল ফ্রি টু টক। হ্যাঁ, আমার যেটা বলার সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এই সন্তান তো
সাধারণভাবে আমাদের মতো মানে যারা সন্তান হচ্ছে বাবা মায়ের কাছে খুব প্ল্যান, এখনকার দিনে বিয়ে সন্তান সমস্তই খুব প্ল্যান, এবং প্রত্যেকেরই একটা করে সন্তান। সন্তান হওয়ার পরে মেনে নেওয়া যদি অটিজম হয়, এবং যত তাড়াতাড়ি মেনে নেওয়ে ব্যাপারগুলো সম্বন্ধে জেনে নিজে কিছুটা পড়াশোনা করে জানানো, আলটিমেট ওই কেঁদে দুঃখ পেয়ে তারপরে পুজো টুজো করে যাই হোক যে যেটাকে মানেন ওটা করে খুব বেশি লাভ হয় না। বৈজ্ঞানিক উপায়ে যতটা সম্ভব নিজেকে এক হচ্ছে মানসিকভাবে দৃঢ় হন, নিজেরা তৈরি থাকুন, এবং এটা খুব একটা যৌথ লড়াই আর কি। বাবা মা পরিবার, তার সাথে পরিবারের একটা বড় ভূমিকা থাকে। কোনো একজন মিলে একটা বাচ্চাকে বড় করাটা মানে মা হওয়া কি মুখের কথা বা বাবা হওয়া মুখের কথা নয়। বাবা মাটা না হওয়াটা বায়োলজিক্যালি কোনো ব্যাপার না, ইটস নট এ বিগ ডিল আর কি। এখনকার দিনে যে কেউ যখন তখন বাবা এবং মা হতে পারেন। বাবা মা পিতৃত্ব বা মাতৃত্ব একটা বোধ যেটা মাথায় থাকে, কোনোটাই খুব একটা ফিজিক্যালি আমি খুব একটাকে পাত্তা দিই না আর কি। মানে শারীরিকভাবে বাবা মা হওয়াটা আমার কাছে কোনো ব্যাপার না, দুটোই বোধ। তো সেটা পালন করার জন্য আমার মনে হয় বাচ্চাটাকে, যদি বাচ্চা হয় এবং দুর্ভাগ্যবশত তার যদি অটিজম থাকে, মোটেই আমার খুব একটা সৌভাগ্য মনে হয় না, যারা বলেন আমার কাছে না, তাহলে খুব বৈজ্ঞানিকভাবে মানুষ করাটা দরকার। খুব ভেবে চিনতে ডাক্তারদের সুপরামর্শ নিয়ে মানুষ করাটা দরকার। নিজে অ্যাওয়ার হন, পাশে যারা থাকে তাদের করান, এবং বাচ্চাকে প্রথম থেকে ওই যেগুলো দরকার একটা মানুষের বড় হতে গেলে, গ্রাসাচ্ছাদন মানে খাওয়া দাওয়া, কিছুটা একটা মানুষের বেঁচে থাকতে গেলে যেটা দরকার, নিজেকে পরিষ্কার রাখা, খাওয়া দাওয়া। আমি যেটুকু ভেবেছি, আমি আমার জায়গা থেকে বলেছি, আমি একটা মানুষের বেঁচে থাকতে গেলে, স্বাধীন হয়ে বেঁচে থাকতে গেলে, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ভাবে একটা লিভিং করতে গেলে যেগুলো দরকার, ঠিক সেইগুলো শেখাতে, যেগুলো দরকার সেইগুলো আগে শেখানো। নিজেকে পরিষ্কার রাখা, নিজে খাওয়া। আমি যেটা খুব বলি, মানুষকে খাওয়ানোর জন্য হাত জুটে যায়, কিন্তু না মানুষকে পরিষ্কার করা মানে পেছন ধোয়ানোর লোক পাওয়া যায় না। তাই বাচ্চাকে প্রথম যেগুলো করান, পটি ট্রেনিং দেওয়া, বাচ্চাকে নিজেকে পরিষ্কার রাখা, বাচ্চার নিজের কাজগুলো শেখা। ভুলে যান বাচ্চার পড়াশোনা কতটা হবে আগে, তা তো একটা কষ্ট দেয় ঠিকই, কিন্তু বাচ্চার নিজের কাজটা বাচ্চাকে শেখান। থেরাপিটা বাড়ি থেকে শুরু করুন, বাড়ির কাজগুলো আগে শেখান, নিজের কাজ। ইন্ডাকশানে রান্না দরকার নেই, গাই উনুনের মধ্যে, আপনাকে বলছি না যে গ্যাসের উনুনের সামনে ঠেলে দিয়ে রান্না শেখান, কিন্তু মানে মিনিমাম সবসময় মাথায় রাখুন যে আপনি ভালোবেসে বাচ্চাকে শেখাবেন, আপনার পর কেউ মারধর করে শেখাবেন। যেখানে বাচ্চাকে রেখে যাবেন সেখানেও কিন্তু আতুপুতু আয়রে বাবা ননি আমার গোপাল আমার বলে শেখাবে না। সুতরাং আপনি যতদিন আছেন, যতদিন আপনার ক্ষমতা আছে, ততদিন আপনি ঠিকভাবে শিখিয়ে যান। আর এই ইচ্ছে বেশি কিছু না। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে, আপনাদের জার্নিকে অনেক আমাদের শুভেচ্ছা রইল। এতদিন ধরে আপনারা যেভাবে কন্টিনিউ করে এসছেন, ভবিষ্যতে আরও ভালোভাবে এগিয়ে যান। রুকু, তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি এতটা সময় আমাদের সাথে দিলে এবং এতক্ষণ আমাদের আলোচনাটায় উপস্থিত থাকলে এবং তোমার মনের কথাগুলোও তুমি আমাদেরকে জানালে, তাই জন্য তোমার কাছে আমরা অনেক বেশি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল। এই বলে আজকে পডকাস্টটা শেষ করছি, এবং আমরা চেষ্টা করব এরকমভাবে আরও এমন কিছু ডিজিজ বা ডিসঅর্ডার নিয়ে আমরা কথা বলার, যাতে মানুষের সচেতনতা আরেকটু বাড়তে পারে। সো থ্যাংক ইউ এভরিওয়ান অফ ইউ, অল অফ ইউ, থ্যাংক ইউ।